নমস্কার। JBNSTS আয়োজিত স্বাধীনতা পূর্বে ভারতবর্ষের বিজ্ঞান চর্চা বিষয়ক প্রতিযোগিতায় আহ্বানের জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। স্বাধীনতার পূর্বে ভারতবর্ষের বিজ্ঞান চর্চা বিষয়ে আমি দু চারটি কথা বলতে চাই। আধুনিক বিজ্ঞান মূলত ফ্রান্সিস বেকনের ইন্ডাকটিভ রিজনিংয়ের ভিত্তিতে তৈরি করা হয়, যার মূল ভিত্তি ছিল তত্ত্বগত ভিত্তি, পরীক্ষা, পর্যবেক্ষণ এবং সিদ্ধান্ত। ভারতবর্ষে এই আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতির প্রচলন মূলত পর্যটক এবং বণিকদের হাত ধরে, অর্থাৎ ঔপনিবেশিক নীতির ফল। ভারতবর্ষের বিপুল প্রাকৃতিক এবং যে খনিজ সম্পদ আছে সেই সম্পদের অধিকার লাভের জন্যেই স্বদেশীদের মধ্যে আধুনিক বিজ্ঞানের পদ্ধতির সঙ্গে পরিচিত ঘটায় ঔপনিবেশিকরা, যার সুফলস্বরূপ আমরা পেয়েছি বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু, CV রমন, সত্যেন্দ্রনাথ বোস, প্রফুল্লচন্দ্র রায়, মেঘনাদ সাহা, প্রশান্তচন্দ্র মহলানবিশ, উপেন্দ্রনাথ ব্রহ্মচারী বা রামানুজমের মতো বিখ্যাত ব্যক্তিত্বদের, যাদের কৃতিত্ব সারা বিশ্বে স্বীকৃত। এছাড়াও প্রফেসর BB রায়, DM বোস, SC মিত্র, প্রফেসর সালিমুজ্জামান সিদ্দিকী, এদের বিভিন্ন বৈজ্ঞানিক কাজের অবদানের কথাও কিন্তু আমরা চিরস্মরণীয়। দুই ভারতীয় পুলিশ অফিসার আজিজুল হক বা হেমচন্দ্র বোস ফিঙ্গারপ্রিন্টিং টেকনোলজির মূল আবিষ্কারক হলেও তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ইন্সপেক্টর জেনারেল এডওয়ার্ড হেনরি পুরো কৃতিত্ব নিয়ে নেন। রাধানাথ সিকদার পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গের উচ্চতা মাপা সত্ত্বেও শৃঙ্গের নামকরণ হয় টোপোগ্রাফিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কর্ণধার অফিসার এভারেস্টের নামে। NC রাওয়াত হিমালয়ের উচ্চতর অংশের রোডম্যাপ তৈরি করেছিলেন, কিন্তু তিনিও প্রায় বিস্মৃত। অর্থাৎ সেই সময় কিন্তু ভারতবর্ষের বহু বিখ্যাত ব্যক্তি বা যাদের কথা আমরা জানি না, তারা নিরলস বিজ্ঞান সাধনা করে গেছেন বা তাদের বিভিন্ন আবিষ্কারের দ্বারা আমাদের সমৃদ্ধ করেছেন, কিন্তু তার স্বীকৃতি কিন্তু আমরা সেভাবে পাইনি। অর্থাৎ মূলত ইউরোপীয় চিন্তাভাবনার উপর ভিত্তি করে ভারতবর্ষের বিজ্ঞানের মূল্যায়ন হয়ে এসেছে। এই বিষয়ে প্রাচীনকালের যে ভারতবর্ষের বৈজ্ঞানিক ঐতিহ্য, সে কথা একটু আলোচনা না করলেই নয়। তাই আমি বলতে চাই যে 4500 খ্রিস্টপূর্বাব্দে যে সিন্ধু সভ্যতার প্রত্নতাত্ত্বিক নিদর্শন আমরা পেয়েছি, তার ভিত্তিতে যে জল সঞ্চয়, সেচ ও নিকাশি ব্যবস্থার যে বিজ্ঞানসম্মত রূপ আমরা দেখতে পাই, তা কিন্তু সেই যুগের মানুষের যথেষ্ট উন্নত বিজ্ঞান চর্চারই ফল। এছাড়া প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে জানা গেছে যে পরিমাপে সুনির্দিষ্ট পদ্ধতির ব্যবহার ছিল সিন্ধু সভ্যতায়। এমনকি লোথাল বন্দর যে নির্মিত, যেখানে ডক তৈরি করা হয়েছিল, সেখানে জোয়ার ভাটার সম্যক জ্ঞান বা ধারণা না থাকলে কিন্তু সেখানে বন্দর বা ডক নির্মাণ করা সম্ভব ছিল না। এছাড়া বিভিন্ন যে চুল্লি বা ফার্নেসের ব্যবহার সেরামিক দ্রব্যাদি তৈরি করার জন্য, সেটাও কিন্তু যথেষ্ট উন্নত মানের বিজ্ঞান চর্চারই ফসল। এছাড়া ভারতবর্ষের যে প্রাপ্ত গুহাচিত্র, সেখানে মানচিত্রের নয় কিছু চিত্রের নিদর্শন পাওয়া গেছে, যা ব্রহ্মাণ্ডের প্রতিরূপ বলে ইউরোপিয়ান গবেষকদের ধারণা। যজুর্বেদে 10^12 মতো বৃহৎ সংখ্যার উল্লেখ আছে, যেটা কিন্তু যথেষ্ট উন্নত মানের বিজ্ঞান সাধনারই ফল বলে ধরা যেতে পারে। বৌধায়ন সূত্রে দেখা গেছে যে পিথাগোরিয়ান তত্ত্বের উপর ভিত্তি করে যে ত্রিভুজের নির্দিষ্ট বাহুর পরিমাপ আছে, সেটা লক্ষ্য করা যায়। বেদাঙ্গ জ্যোতিষ বিশ্বের অন্যতম জ্যোতির্বিজ্ঞান বিষয়ক পুস্তক, যেখানে বিভিন্ন ধর্মীয় তথা সামাজিক অনুষ্ঠানের উল্লেখ আছে, যে নির্দিষ্ট সময় বা নির্ধারিত সময় নির্ধারণ করা আছে, তা জ্যোতিষ চর্চার বা জ্যোতির্বিজ্ঞানের সম্যক জ্ঞান না থাকলে কখনোই তৈরি করা সম্ভব ছিল না। এমনকি খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে যে সুশ্রুত সংহিতার কুষ্ঠরোগের চিকিৎসার কথা বলা হয়েছে বা অন্যান্য 1120টি রোগের উপচারের কথা বলা হয়েছে, 700 ভেষজ উদ্ভিদ তথা অজৈব উপাদান সমৃদ্ধ ঔষধ তৈরির কথা বলা আছে, তা যথেষ্ট উন্নত মানের। এমনকি সুশ্রুত ছানির সফল অস্ত্রোপচার পর্যন্ত করেছিলেন বিশেষ একটি বাঁকানো সূচের সাহায্যে, যার নাম ছিল জবমুখী শলাকা। পরে চোখটিকে গরম মাখন দিয়ে মলম দিয়ে পুরো ব্যান্ডেজ করে পুরো চোখের ছানির পরবর্তী যে চিকিৎসা সেটা করা হতো। পানিনির যে ফোনোলজি বা মরফোলজি সংক্রান্ত যে আবিষ্কার করেছিলেন, তা বিংশ শতাব্দীর মধ্যবর্তী পর্যন্ত কিন্তু গ্রহণযোগ্যতা ছিল। এছাড়া বৈশেষিক দার্শনিক বা অন্যান্য তাদের যে পরবর্তীকালের যে কেরালা স্কুল অফ ম্যাথমেটিক্স, তাদের বিভিন্ন কাজের দ্বারাও আমরা কিন্তু অনুপ্রাণিত, যা কেরালা স্কুল অফ ম্যাথমেটিক্সের ত্রিকোণমিতিক অপেক্ষকের সম্প্রসারণ ইউরোপের ক্যালকুলাস আবিষ্কারের প্রায় 2 শতাব্দী প্রাচীন। সুতরাং বলা যায় ভারতবর্ষের প্রাচীন যুগের বিজ্ঞান সভ্যতা যথেষ্ট উন্নত মানের এবং তার যথেষ্ট স্বীকৃতির প্রয়োজন। ধন্যবাদ।